এটা আসলে নেতানিয়াহুর যুদ্ধ, যেখানে সে ট্রাম্পকে নিয়ে গেছে। ১৩টি ঘাঁটি তার আমেরিকানরা আর অপারেট করতে পারছে না। আপনি যদি রণাঙ্গনের দিকে তাকান, আপনি কিন্তু উত্তর কোরিয়া, রাশিয়া বা চীন কোন দেশের কোন অস্ত্র আপনি দেখতে পাবেন না। তো ইসরায়েলের উপর একটা চাপ আসবে। এখনই বোধহয় আসছে না, কিন্তু এটা আসবে। হুট করে সে বলতে পারে যে আমরা জিতে গেছি, গুড বাই, চলে গেলাম, আর দরকার নেই আমার এখানে থাকার। সেটা সে বলতে পারে। কারণ ইরান তো মনে করছে যে তার এখন যুদ্ধ থামানোর কোনো প্রয়োজন নেই। চর্চা সংলাপে আজকে আমরা কথা বলবো ইরান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে। আজকের অতিথি বিবিসি বাংলার সাবেক প্রধান ও আন্তর্জাতিক বিশ্লেষক সাবির মুস্তফা। সাবির মুস্তফা, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। ইরান যুদ্ধে কি ট্রাম্প হেরে গেলেন? হেরে গেলেন সেটা এখনো বলা যাচ্ছে না, কারণ যুদ্ধ এখনো একটা, কি বলবো, একটা খুবই বিপজ্জনক এবং গুরুত্বপূর্ণ অধ্যায়ের মধ্যে আছে। কারণ ট্রাম্পের কথাবার্তা শুনে মনে হচ্ছে যে তিনি এখন খুব ডেসপারেট এই যুদ্ধ থেকে বের হওয়ার জন্য। কারণ তিনি বলছেন যে ইরান তার কাছে যোগাযোগ করে যুদ্ধবিরতি অনুরোধ করেছে। ইরান বলছে যে আমরা এসব কোনো অনুরোধ পাঠাইনি। অর্থাৎ যুদ্ধবিরতির কথা, যুদ্ধ থামানোর কথা কিন্তু ট্রাম্পের থেকে প্রত্যেক দিন আসছে। একই সাথে তিনি হুমকি দিচ্ছেন ইরানকে যে তোমরা যদি একটা চুক্তি না করো তাহলে আমি কিন্তু তোমাদেরকে এই করবো সেই করবো, একেবারে মধ্যযুগে, সেই পাথর যুগে প্রস্তর যুগে পাঠিয়ে দেবে, প্রস্তর যুগে পাঠিয়ে দিব। হ্যাঁ, সেরকম হুমকি দিচ্ছেন। অর্থাৎ তিনি খুবই বেপরোয়া যে ইরান যাতে নতি স্বীকার করে বা কোনোভাবে একটা চুক্তি করে যাতে আমেরিকা এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে পারে। এই প্রস্তর যুগে পাঠানোর হুমকিটা তো তিনি বাস্তবায়ন করতে পারবেন না, কারণ প্রস্তর যুগে একটা দেশকে পাঠাতে হলে যে ধরনের ধ্বংসযজ্ঞ এবং হত্যাযজ্ঞ করতে হবে, সেটা তো একটা চরম গণহত্যার এবং যুদ্ধাপরাধের পর্যায়ে চলে যাবে। তো যাই হোক, সেটা একটা হুমকি এবং তিনি মনে করছেন, আশা করছেন যে ইরানের নেতারা এই হুমকি শুনে কাবু হয়ে যাবে। এবং তিনি এটাও বলছেন যে আমি তো রেজিম চেঞ্জ করে ফেলেছি, ইরানের সরকার আমি পাল্টে দিয়েছি, এটা সব নতুন, আগে যারা ছিল সব তারা ডেড, মারা গেছে, এখন আমি আমার লক্ষ্য রেজিম চেঞ্জ, সেটা হয়ে গেছে। কাজে তিনি নানান কথা বলে নানান ভাবে একটা, এর আগে তো এটাও বলেছেন যে রেজিম চেঞ্জ আমাদের লক্ষ্য ছিল না, এটাও বলেছেন। একদিকে বলছেন লক্ষ্য ছিল না, কিন্তু পরের বাক্যে বলছেন যে রেজিম চেঞ্জ হয়ে গেছে। তার যে যুদ্ধমন্ত্রী বা সেক্রেটারি অফ ওয়ার পিটার হেগসেথ, তিনি বলেছেন যে, তিনি এক ভাষণে বলেছেন যে রেজিম চেঞ্জ তো হয়ে গেছে, এরা যারা আছে সব নতুন। এবং এমনকি তাদের সমর্থকরা বলে বেড়াচ্ছেন যে ইরানে নতুন প্রেসিডেন্ট কাজ করছে। ইরানে তো নতুন প্রেসিডেন্ট হয়নি, আগে যে প্রেসিডেন্ট ছিলেন পেজেশকিয়ান, তিনি এখনো প্রেসিডেন্ট আছেন এবং তিনি কাজ করে যাচ্ছেন। কাজে আমেরিকানদের কাছ থেকে যেসব বার্তা পাওয়া যাচ্ছে যে তাদের যে হাতে যে ক্ষমতা আছে, সামরিক ক্ষমতা, সেই সামরিক ক্ষমতা দিয়ে ইরানের আরো অনেক বেশি ক্ষতি তারা করতে পারে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং আজকে নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী, দাবি করেছেন যে তারা অলরেডি ইরানের যে স্টিল ইন্ডাস্ট্রি, ইস্পাত শিল্প, সেটার নাকি 70% ধ্বংস করে দিয়েছে। এবং ইস্পাত এবং এই ইস্পাত শিল্প খুবই গুরুত্বপূর্ণ যে কোনো দেশের অর্থনীতির জন্য, বিশেষ করে ইরানের জন্য, কারণ ইরান তো দীর্ঘদিন সামরিক এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে চলছে। কাজেই তাদের নিজস্ব একটা ইস্পাত শিল্প খুবই জরুরি। তো এটা ক্ষতি যে সাধন করেছে ইসরায়েল, তা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু 70% কিনা সেটা হয়তো আলোচনা থাকতে পারে। কিন্তু এইভাবে কিন্তু অনেক ধ্বংসযজ্ঞ তারা চালাচ্ছে। যেরকম গতকাল আমেরিকানরা একটা বিরাট নতুন সেতু, যেটা খুবই গুরুত্বপূর্ণ সেতু ইরানের জন্য, সেই সেতু ধ্বংস করে দিয়েছে। সেই সেতু কিন্তু এখনো নির্মাণ শেষ হয়নি। এটা ইরানের সবচেয়ে লম্বা এবং সবচেয়ে উঁচু সেতু, এবং এটা ইরানের দুইটা অংশের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য বা যোগাযোগটাকে উন্নত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করার কথা। যেমন ধরুন বাংলাদেশে যদি কেউ পদ্মা সেতু ধ্বংস করে দেয়, ঠিক সেরকম একটা ব্যাপার এখানে ট্রাম্প করেছে, যে একটা সেতু তিনি ধ্বংস করেছেন, যেটা একেবারেই একটা বেসামরিক লক্ষ্যবস্তু, এটা সামরিক লক্ষ্যবস্তু না। তো এটা করে তিনি বোঝাতে যাচ্ছেন ইরানকে যে তুমি যতদিন যুদ্ধ চালিয়ে যাবে, আমি কিন্তু একের পর এক তোমার এই ধরনের অর্থনৈতিক এবং বেসামরিক স্থাপনাগুলা, অবকাঠামো আমি একদম ধ্বংস করে দেব, যার ফলে তুমি আর রাষ্ট্র হিসেবে কাজ করতে পারবে না। তো এই হুমকিগুলো তিনি দিচ্ছেন কেন? কারণ তিনি চাচ্ছেন তাড়াতাড়ি এই যুদ্ধ থেকে বের হতে, এই যুদ্ধ শেষ করতে, যাতে ইরানিরা বলে আছে ঠিক আছে, বহুত হয়েছে, আর না, এবার আসি আমরা আলোচনার টেবিলে। কিন্তু ইরান তো আসছে না,
ইরান আসছে না কারণ ইরান জানে যে আমেরিকানরা একটা জটিল পরিস্থিতির মধ্যে পড়েছে এবং ইরানিরা চায় না যে তাদের যে কিছু ন্যূনতম যে দাবিগুলো আছে সেগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা এই যুদ্ধ শেষ করতে চায় না, কারণ তারা জানে যে কোনো দাবি পূরণ না করে যদি যুদ্ধ শেষ হয়, কোনো চুক্তি না হয়ে যদি যুদ্ধ শেষ হয়, তাহলে 6 মাস পরে আমেরিকানরা আবার ফিরে আসতে পারে। ইসরায়েলিরা 6 মাস পরে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা পুষিয়ে তারপরে তাদের যে অস্ত্র এবং গোলাবারুদ যেগুলা ব্যবহার করা হয়ে গেছে সেগুলো আবার পুষিয়ে নিয়ে আবার নতুন করে যুদ্ধ শুরু করার। এবং ইরানের পক্ষে যেই ক্ষয়ক্ষতি হয়েছে এই গত 1 মাসে সেগুলো পুষিয়ে নেওয়া নিতে অনেক অনেক সময় লাগবে, কারণ তাদের ক্ষয়ক্ষতি হয়েছে অনেক অনেক বেশি, বিশেষ করে ডোনাল্ড অবকাঠামো। ট্রাম্পের এই হম্বিতম্বের মধ্যেই আমরা দেখলাম যে মার্কিন সেনাবাহিনী প্রধান পদত্যাগ করেছেন। এটি কি পেন্টাগনের মধ্যে কোনো বিরোধ অথবা যুদ্ধ কৌশল নিয়ে কোনো রকম টানাপোড়েন লক্ষ্য করছেন কিনা, দেখছেন কিনা? একটা যুদ্ধের মাঝে যখন সেনা প্রধানকে পদত্যাগ করতে বলা হয়, কারণ তিনি তো স্বেচ্ছায় পদত্যাগ করেননি, তাকে যুদ্ধমন্ত্রী পিটার হেগসেট পদত্যাগ করতে বলেছেন এবং পেন্টাগন থেকে জানানো হয়েছে যে তিনি অবসরে চলে যাবেন। সো একটা যুদ্ধের মধ্যে যখন করা হয় তখন এটা অবশ্যই একটা মতবিরোধ, একটা দ্বন্দ্বের লক্ষণ। অর্থাৎ পেন্টাগনের ভিতরে এই যুদ্ধের কৌশল নিয়ে এবং বিশেষ করে এই যুদ্ধটা পরবর্তী পর্বটা কি হবে সেটা নিয়ে বিরোধ একটা চলছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ পরবর্তী পর্বটা হতে পারে হয় শান্তি চুক্তি আলোচনা, না হয় আমেরিকা তার সৈন্য অবতরণ করবে ইরানের মাটিতে। সেটা ইরানের কোনো দ্বীপে হতে পারে বা ইরানের অভ্যন্তরে হতে পারে বা উপকূলবর্তী কোনো অঞ্চলে হতে পারে বা একাধিক অঞ্চলে হতে পারে। সে যেভাবেই হোক, আমেরিকা যদি শান্তি না হয় 2-3 সপ্তাহের মধ্যে, তাহলে আমেরিকার সামনে বা ট্রাম্পের সামনে এই সিদ্ধান্তটা আসবে যে তিনি কি যুদ্ধ থেকে চলে যাবেন, আর যদি চলে না যেতে চান তাহলে তাকে ওখানে যুদ্ধটাকে আর এক পর্বে নিয়ে যেতে হবে, এসকেলেট করতে হবে। ঠিক এইভাবে যেভাবে আছে সেভাবে রাখলে তো আর হবে না, তাকে এসকেলেট করতে হবে। এবং এসকেলেট করার একটাই রাস্তা, সেটা হচ্ছে ইরানের মাটিতে সৈন্য অবতরণ করা। হয়তো সেটা নিয়ে একটা মতবিরোধ চলছে আমেরিকান মানে এস্টাবলিশমেন্টের ভেতরে, কারণ এই যুদ্ধ শুরু করা নিয়েও একটা মতবিরোধ আছে আমেরিকায়। অনেকেই মনে করেন যে এই যুদ্ধটা শুরু করাই উচিত ছিল না, এই যুদ্ধটার প্রয়োজনই ছিল না। এই কথাটা কিন্তু অনেকেই বলছেন, প্রকাশ্যে বলছেন, কেউ প্রাইভেটলি বলছেন। এবং অনেকে তো এও বলছেন যে এটা শুরু করেছেন নেতানিয়াহুই শুরু করেছেন, অর্থাৎ তার প্ররোচনায় ট্রাম্প এই যুদ্ধটা এক্স্যাক্টলি। এবং এই যুক্তিটা এখন আমেরিকার অনেকেই প্রকাশ্যে বলছেন। আগে যেটা তারা প্রকাশ্যে বলতেন না, এখন তারা অনেকেই প্রকাশ্যে বলছেন যে এটা আসলে নেতানিয়াহুর যুদ্ধ, যেখানে সে ট্রাম্পকে নিয়ে গেছে। এবং আমি একজন ইসরায়েলি বিশেষজ্ঞ যিনি নেতানিয়াহু বিরোধী, তিনি যেটা বলছিলেন যে সমস্যা হয়ে গেছে যে ইরানের এবং ইসরায়েলে তাদের নির্দিষ্ট কৌশল আছে, নির্দিষ্ট লক্ষ্য আছে, তারা জানে তারা কি করছে, তারা জানে তারা কেন যুদ্ধ করছে। কিন্তু ট্রাম্পের সেরকম কোনো নির্দিষ্ট কৌশল নেই, কোনো লক্ষ্যমাত্রা নেই। তিনি মানে কোনো কিছু নির্ধারণ না করেই, কোনো আলোচনা না করেই তিনি যুদ্ধে চলে গেছেন, যার ফলে লক্ষ্য স্থির না করে চলে গেছে যুদ্ধে এবং একটা কৌশল ঠিক না করে যে আমরা যদি এই লক্ষ্য যদি এই সময়ের মধ্যে অর্জন না করতে পারি, আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে, তার পরবর্তী পদক্ষেপ কি হবে, এইভাবে তো আপনি পরিকল্পনা করবেন। সেরকম কোনো পরিকল্পনা না করে তিনি যুদ্ধে যোগ দিয়েছেন, যার ফলে এখন নেতানিয়াহুই এই যুদ্ধটা পরিচালনা করছে, কারণ তাদের একটা পরিকল্পনা আছে। এখন সেই পরিকল্পনার পিছনেই আমেরিকা পড়ে আছে, কারণ তার নিজস্ব কোনো যুদ্ধ কৌশল বা কোনো পরিকল্পনা আছে বলে মনে হচ্ছে না। কাজেই এটা আমেরিকার জন্য একটা বিরাট ঝামেলা, এবং সেই ঝামেলাটা আমরা পেন্টাগনের ভেতরে এই মতবিরোধের মধ্যে দেখতে পাচ্ছি। আজকে সেনাপ্রধানকে পদত্যাগ করতে বলা হলো, আগামীকাল কাকে বলা হয় সেটা আর একটা ব্যাপার। এবং অনেকে মনে করছেন যে যুদ্ধমন্ত্রী নিজেই তার চাকরি হারাতে পারেন, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়। ইরান বলেছে মার্কিন ইসরায়েলি বাহিনী যদি আক্রমণ জোরদার করে তাহলে এই অঞ্চলের সমস্ত আমেরিকান স্থাপনা গুড়িয়ে দেওয়া হবে। ইরান এই হুমকিটা দিচ্ছে, কারণ ইরান আমেরিকার মূল ভূখণ্ডে তো আঘাত হানতে পারছে না, আমেরিকা তো বহুদূরে। তখন তারা কি করবে? তাদের কৌশল হচ্ছে যে যেসব পারস্য উপসাগরে যেসব আরব দেশে আমেরিকান ঘাঁটি ছিল, তাদের ধারণা যে যারা এই ঘাঁটিগুলো থেকেই এই যুদ্ধ পরিচালনা করা হচ্ছে,
সেই ঘাঁটিগুলোর আক্রমণের পাশাপাশি আমেরিকান যেসব ব্যবসায়িক বা অন্যান্য প্রতিষ্ঠান আছে এইসব দেশে, বা যেখানে যেখানে যে কোনো জায়গায় আমেরিকান বিনিয়োগ আছে, সেগুলোকে তারা নিশানা করবে, কারণ এইগুলোর ক্ষতিটা হবে আমেরিকার। কারণ আমেরিকা তার ক্ষতি সাধন করছে, কিন্তু ইরান আমেরিকান ভূখণ্ডে আক্রমণ করতে পারছে না। সেজন্য তারা আমেরিকান স্বার্থ যেখানেই আছে, অর্থনৈতিক বা সামরিক বা রাজনৈতিক, সেই স্থাপনা, সেই প্রতিষ্ঠান, সেই জায়গাগুলোতে তারা হামলা করবে। তো এইটা তারা বলে আসছে, এবং এই হুমকিটা তারা পালন করবে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে তারা এই হুমকি অনুযায়ী কাজ করবে, যদি আমেরিকানরা এই যুদ্ধটাকে আরেক পরবর্তী পর্ব অর্থাৎ স্থল অভিযানের দিকে নিয়ে যায়। যেখানে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তারা ইরানের সমরাস্ত্র এবং তাদের কী বলে যুদ্ধ স্থাপনাগুলো প্রায় ধ্বংস করে ফেলেছেন, কিন্তু মার্কিন গোয়েন্দা সংস্থা বলেছে যে ইরানের হাতে এখনও প্রচুর ক্ষেপণাস্ত্র, ড্রোন আছে, যা দিয়ে তারা পাল্টা হামলা চালাতে পারবে। এটা হচ্ছে ট্রাম্প আমার মনে হয় যুদ্ধ শুরু হওয়ার 1-1.5 সপ্তাহের পর থেকেই বলে আসছে যে তাদের বিমান বাহিনী ধ্বংস করে দিয়েছি, তাদের নৌবাহিনী সমুদ্রের নিচে পাঠিয়ে দিয়েছি, তাদের মানে ক্ষেপণাস্ত্র মজুদ বেশিরভাগ ধ্বংস করে দিয়েছি, ক্ষেপণাস্ত্র উৎপাদন করার যে মানে ফ্যাক্টরিগুলো, সেগুলো আমি ধ্বংস করে দিয়েছি। কাজেই ইরানকে আমি একদম টোটালি বিধ্বস্ত করে দিয়েছি। এটা কিন্তু আজকে না, এটা সে গত 1.5-2 সপ্তাহ ধরে এই কথা, একই কথা বলে আসছে। কিন্তু দেখা যাচ্ছে যে এত কথা বলার পরও ইরান কিন্তু তার যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা এখনো ধরে রেখেছে, এবং ঠিক 2 সপ্তাহ আগে যেভাবে সে আক্রমণ করতে ইসরায়েলের উপর, সেই ধরনের আক্রমণই সে চালিয়ে যাচ্ছে। এখন আরব দেশগুলোর উপর তার আক্রমণের মাত্রা অনেক কমিয়ে ফেলেছে ইরান। কারণ ইরান একটা জিনিস দেখতে পাচ্ছে যে সেখানে আমেরিকার যে সামরিক শক্তি ছিল সেগুলো মানে প্রায় ধ্বংস করে দিয়েছে সে। ওখানে তার 13টি ঘাঁটি তার আমেরিকানরা আর অপারেট করতে পারছে না। ওখানে যেসব রেডার ছিল সেই রেডার সবই ধ্বংস করে দেওয়া হয়েছে। কাজেই সে এখন চায় না যে গালফ দেশগুলোর উপর মানে হামলা করতে, যেগুলা গালফ দেশগুলা মনে করবে তার উপর হামলা হচ্ছে, আমেরিকার উপর হামলা না। সেজন্য ইরানের এখন লক্ষ্য হচ্ছে যে কোথায় কোথায় আমেরিকান স্থাপনা আছে, যেমন সৌদি আরবের যে সুলতান বিমান ঘাঁটি, সেখানে তারা 2-3 দিন আগে একটা বড় হামলা করলো, এবং সেই হামলা দেখা গেল যে আমেরিকার কিন্তু বেশ ভালো রকমের ক্ষতি হয়েছে আমেরিকান বিমান বাহিনীর, এবং সেটা আমেরিকানরা স্বীকারও করেছে। আমেরিকান পত্রপত্রিকায় এই খবর বেশ ফলো করে প্রচার করা হয়েছে, ছবি দেওয়া হয়েছে। কাজে এটা আমেরিকানরা লুকিয়ে রাখতে পারেনি। আর ইসরায়েলের উপর আক্রমণ তো অব্যাহত রয়েছে। কালকে তারা একটা মানে বিশেষ ফ্যাক্টরিতে আক্রমণ করলো, যেখানে মানে উন্নত মানের প্রযুক্তি যেটা সামরিক বাহিনীতে ব্যবহার করা হয়, সেই ফ্যাক্টরি মূলত ধ্বংস করে দেওয়া হয়েছে। তো সেই ধরনের হামলা ইরান চালিয়ে যাচ্ছে, এবং যতদিন ইরান এইসব হামলা চালিয়ে যেতে পারবে ততদিন কিন্তু ইসরায়েল বা আমেরিকা বলতে পারবে না যে তারা যুদ্ধে জয় করেছে এবং আমরা যুদ্ধ শেষ করছি। কারণ ইরান তো এই হামলা থামাবে না। ইরান এই হামলা থামাবে না যতদিন না তার কিছু ন্যূনতম দাবি আমেরিকানরা গ্রহণ করছে বা মানতে বাধ্য হচ্ছে। কোনো বিশেষজ্ঞ বলছেন যে ইরান উত্তর কোরিয়া থেকেও সহযোগিতা পাচ্ছে, এবং উত্তর কোরিয়া চীন বা রাশিয়ার মাধ্যমে এই সহযোগিতাটা করছে। এই ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য বা কোনো ধারণা আছে কিনা? আপনি যদি রণাঙ্গনের দিকে তাকান, আপনি কিন্তু উত্তর কোরিয়া, রাশিয়া বা চীন কোনো দেশের কোনো অস্ত্র আপনি দেখতে পাবেন না। এখন পর্যন্ত কিন্তু ইসরায়েল বা আমেরিকান বা আরব দেশগুলো একটা অস্ত্রের ধ্বংসাবশেষ, ক্ষেপণাস্ত্র বলুন বা ড্রোন বলুন, একটা ধ্বংসাবশেষ দেখাতে পারে নাই যেটা চীন, রাশিয়া বা উত্তর কোরিয়া থেকে সরবরাহ করা হয়েছে। তো এই ধরনের অভিযোগ আসছে, আমার মনে হয় যে এই ধরনের অভিযোগগুলো আসছে একটা বেপরোয়া অবস্থান থেকে, যে ইরান কিভাবে 1 মাস পরেও, এত ধ্বংসযজ্ঞের পরও কিভাবে তার প্রতিরোধ চালিয়ে যেতে পারছে, তার যে পাল্টা আক্রমণ চালিয়ে যেতে পারছে, সেটার ব্যাখ্যা তারা খুঁজে পাচ্ছে না। সো ব্যাখ্যার জন্য তারা রাশিয়া দিচ্ছে, চীন দিচ্ছে, উত্তর কোরিয়া দিচ্ছে। এখন ব্যাপার হচ্ছে যে চীন হয়তো তাকে কিছু তথ্য দিচ্ছে, যেমন তার চীনের স্যাটেলাইট থেকে আমেরিকান ঘাঁটিতে কোন ঘাঁটিতে কত বিমান আছে, বিমানের মানে অবস্থান মানে ঘাঁটিতে কোথায়, এসব তথ্য হয়তো চীন দিতে পারছে বা রাশিয়া দিচ্ছে। এটা অনেকেরই সন্দেহ, এবং এটা হয়তো দিচ্ছে, আমি বলছি না যে তারা দিচ্ছে, কিন্তু হয়তো দিচ্ছে। কারণ ইরানিদের আক্রমণ এইসব বিমান ঘাঁটিতে এত নিখুঁত, এবং একটা বিমানের উপর যেভাবে
আঘাতটা পড়েছে, বোঝাই যাচ্ছে যে ইরান জানতো যে ওই বিমান ঠিক বিমান ঘাঁটির কোন জায়গায় দাঁড়িয়ে আছে এবং সেখানেই তার আঘাত হেনেছে। কাজে এই তথ্যটা স্যাটেলাইট থেকে এসছে। অ্যান্ড স্যাটেলাইটটা কার? এটা কি ইরানের স্যাটেলাইট, না চীনের স্যাটেলাইট, না রাশিয়ার স্যাটেলাইট? সেটা হচ্ছে কথা। কিন্তু উত্তর কোরিয়া কি সাহায্য দেবে আমি ঠিক জানি না। উত্তর কোরিয়া সৈন্য দিতে পারে বা ক্ষেপণাস্ত্র দিতে পারে, কিন্তু এখনো কোনো উত্তর কোরীয় ক্ষেপণাস্ত্র রণাঙ্গনে ব্যবহার করা হয়নি। যদি হতো তাহলে যে ক্ষেপণাস্ত্র ধ্বংসাবশেষ যে দেশে পড়তো তারা সেটা ধ্বংসাবশেষ দেখেই বুঝতো যে এই ক্ষেপণাস্ত্র কোন দেশের। তো আমি এখনো মনে করি যে এই যুদ্ধটা মূলত ইরান তার নিজের শক্তি দিয়ে চালিয়ে যাচ্ছে। হয়তো কিছু তথ্য পাচ্ছে সে রাশিয়া এবং চীন থেকে, কিন্তু মূলত যে অস্ত্র সে ব্যবহার করছে সেই অস্ত্রগুলো সবই তার নিজের তৈরি এবং তার সেই এখনো অস্ত্রের মজুদ অনেক আছে। একটি খবর দেখলাম যে ইসরায়েল যদি এই যুদ্ধ আরো কিছুদিন চালিয়ে যায় বা তাকে চালাতে হয়, তাহলে সেখানে সৈন্য সংকট দেখা দেবে। অর্থাৎ তার যে ধরনের যতটা সৈন্য প্রয়োজন সেটা পাবে না, কারণ সে তো বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ ছড়িয়ে দিয়েছে, লেবাননে, তারপর ইরান তো আছেই এবং অন্যান্য তার অন্যান্য সীমান্তে। সেক্ষেত্রে ইসরায়েল নতুন কোনো সংকটে পড়ছে কিনা? ইসরায়েলের সেনাপ্রধান এই কথাটা বেশ কিছুদিন আগে বলেছিলেন যে ইসরায়েলের সেনাবাহিনীতে যথেষ্ট পরিমাণে নতুন সদস্য যোগ দিচ্ছে না। তারা মানে ইসরায়েলি যারা যুবক তরুণ জনগোষ্ঠী তারা আগের মতো আর সেনাবাহিনীতে যোগ দিতে চায় না। তো তিনি মনে করছেন যে সেনাবাহিনী ভেতর থেকে ধসে পড়তে পারে যদি এই রিক্রুটমেন্টটা না হয়। এখন তারা গাজায় একটা অভিযান মোটামুটি এখনো চালাচ্ছে, যদিও সেখানে সৈন্য তারা ব্যবহার করছে, নিয়োজিত রেখেছে। লেবাননে একটা অভিযান তারা চালাচ্ছে, কিন্তু এগুলো হচ্ছে একেবারে পুরো দমে যুদ্ধ না। আর ইরানের বিরুদ্ধে তো ইসরায়েলি সেনাবাহিনী ওইভাবে জড়িত না, এখানে মূলত বিমান বাহিনী জড়িত। কাজেই ইসরায়েলের উপর যেই চাপটা আসতে পারে সেটা কিন্তু সে মনে করছে মানে আসতে নাও পারে। কিন্তু যদি লেবাননের যুদ্ধটা দীর্ঘায়িত হয় এবং লেবাননে যদি তারা তাদের যে লক্ষ্য সেই লক্ষ্য যদি অর্জন করতে না পারে খুব শীঘ্রই, তখন সেখানে সৈন্য আরো বেশি সৈন্য পাঠাতে হবে। তখন কিন্তু চাপটা আসবে। অর্থাৎ লেবানন যুদ্ধটা হবে তার জন্য সবচেয়ে মানে কঠিন পরীক্ষা, যে ইসরায়েলি সেনাবাহিনী এই যুদ্ধটা পরিচালনা করতে পারবে কি না। কারণ সেখানে তাকে পদাতিক বাহিনী ব্যবহার করতে হচ্ছে। ইরানের বিরুদ্ধে তো আর আপনার পদাতিক বাহিনী ব্যবহার করতে হচ্ছে না। লেবানন এবং গাজা এই দুটাই পদাতিক বাহিনী ব্যবহার করছে তারা। গাজার যুদ্ধ মোটামুটি এখন স্থিমিত, কিন্তু লেবাননের যুদ্ধটা কিন্তু সবে শুরু হয়েছে এবং হেজবুল্লাহ কিন্তু ইরানের মতোই যতদিন দরকার ততদিন কিন্তু তারা যুদ্ধ চালিয়ে যাবে। তো ইসরায়েলের উপর একটা চাপ আসবে, এখনই বোধহয় আসছে না, কিন্তু এটা আসবে। আরেকটা জিনিস আমি একটু বলে রাখি যে আজকে এর আগে বেশ কয়েকবার ইরানিরা দাবি করছিল যে তারা একটা আমেরিকান F-35 জঙ্গি বিমান ভূপাতিত করেছে, কিন্তু কোনো প্রমাণ দেখাতে পারেনি। একবার দাবি করলো যে আমেরিকান একটা F-18 যেটা আর কি নৌবাহিনী ব্যবহার করে জঙ্গি বিমান, সেটা ভূপাতিত করেছে, কিন্তু এগেইন কোনো প্রমাণ দেখাতে পারেনি। কিন্তু আজকে যেটা হচ্ছে, সামাজিক মাধ্যমে একটা জঙ্গি বিমানের ধ্বংসাবশেষের ছবি ছড়িয়ে পড়েছে এবং ইরান থেকে দাবি করা হয়েছিল যে এটা একটা F-35, কিন্তু ধ্বংসাবশেষ দেখে অনেকেই বুঝতে পারছেন যে এটা F-35 না, এটা F-15 একটা জঙ্গি বিমান এবং সেখানে যে মার্কিং আছে সেটা যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর মার্কিং। প্রশ্নটা হচ্ছে যে এই ধ্বংসাবশেষ কি ইরানের কোনো অঞ্চল থেকে আসা কিনা। যদি তাই হয় তাহলে এটা প্রমাণিত হবে যে অবশেষে ইরান একটা জঙ্গি বিমান, আমেরিকান জঙ্গি বিমান ভূপাতিত করতে পেরেছে। এবং ইরান বলছে যে এই জঙ্গি বিমানের যে পাইলট, ওখানে 2 জন থাকে, পাইলট এবং ন্যাভিগেটর, এরা প্যারাশুট দিয়ে ইরানের ভেতরে অবতরণ করেছে। প্রশ্ন হচ্ছে যে এই অবতরণ করার পর তাদেরকে কি আমেরিকানরা উদ্ধার করে নিয়ে যেতে পেরেছে নাকি ইরানিরা একে ক্যাপচার করতে পেরেছে। তো সেটা একটু ইন্টারেস্টিং হবে দেখার। কিন্তু এটা বোধহয় মনে হচ্ছে, যা আমি দেখছি, যে সম্ভবত এইটাই হবে প্রথম একেবারে কনফার্মড আমেরিকান বিমান ভূপাতিত করার ঘটনা। এবং সেটা সেক্ষেত্রে যদি তারা মারা না যায় তাহলে তো তারা যুদ্ধবন্দী হিসেবেই ইরানের কাছে যুদ্ধবন্দী না হয় আমেরিকানরা হয়তো তাদের ভিতরে এসেও তাদেরকে উদ্ধার করে নিয়ে গেছে, সেটা হতে পারে। কিন্তু মূল কথা হচ্ছে যে যুদ্ধের 1 মাস পরে যখন আপনি বলছেন যে যুদ্ধের প্রথম 2-3 দিনেই
ইরানের যেই প্রতিরক্ষা ব্যবস্থা, বিমান হামলার বিরুদ্ধে যে প্রতিরক্ষা ব্যবস্থা, সেটা আপনি ধ্বংস করে দিয়েছেন। আমেরিকান এবং ইসরায়েলিরা যেটা বলছে যে তাদের এয়ার ডিফেন্স টোটালি ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু যদি তারা যুদ্ধের মানে ৩০-৩৪ দিন পরে যদি একটা জঙ্গি বিমান ভূপাতিত করে, তার মানে তাদের এয়ার ডিফেন্স ধ্বংস করা হয়নি। এয়ার ডিফেন্স হয় আগের থেকেই যা ছিল তার কিছু এখনো অবশিষ্ট আছে, অথবা তারা নতুন কিছু সাপ্লাই পেয়েছে। এই নতুন সাপ্লাই কোত্থেকে আসতে পারে? এটা আমার মনে হয় রাশিয়া থেকেই আসতে পারে, যদি এসে থাকে সাপ্লাই। তো এটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা। এটা একটু মানে ফলো করতে হবে যে এই F-15 ভূপাতিত হলো কিনা, এবং যদি হয়ে থাকে তাহলে কি ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে তারা ভূপাতিত করেছে। কারণ আমেরিকানদের দাবি অনুযায়ী বা ট্রাম্পের দাবি অনুযায়ী তাদের এয়ার ডিফেন্স অনেক আগেই ধ্বংস হয়ে গেছে। তাহলে কি দিয়ে তারা ভূপাতিত করলো এই F-15 এর মতো এত আধুনিক একটা বিমানকে? চীন ও পাকিস্তানের পক্ষ থেকে যে একটা যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটার মানে কোনো পক্ষ থেকে কিন্তু সাড়া পেয়েছে? না, বা এখনো পাওয়ার কোনো সম্ভাবনা আছে কি? এখনো কোনো সাড়া নেই, কারণ ইরান তো বলেই দিয়েছে যে তারা কোনো যুদ্ধবিরতিতে রাজি হবে না যতক্ষণ না তাদের ন্যূনতম দাবি মানা হচ্ছে। একটা হচ্ছে যে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে, এই যে ধ্বংসযজ্ঞ সেটা পুষিয়ে ওঠার জন্য তাদেরকে পর্যাপ্ত ক্ষতিপূরণের দিতে হবে, এবং দ্বিতীয় হচ্ছে যে আমেরিকান এবং ইসরায়েলিরা যে আবার হামলা করবে না সেটার গ্যারান্টি দিতে হবে। এখন এই দুইটা হচ্ছে দাবি, তার সাথে আরো দাবি আছে। যেমন তারা চায় যে আর পারস্য উপমহাসাগরের কোনো দেশে আর যেন কোনো আমেরিকান ঘাঁটি না থাকে। তারা এটাও চাচ্ছে যে অন্যান্য যেসব জায়গায় যুদ্ধ হচ্ছে, গাজা, লেবানন, তারপর ইরাকে যে এক ধরনের যুদ্ধ হচ্ছে, এগুলা একসাথে যেন থামে। অর্থাৎ ইসরায়েলিদের লেবানন থেকে সৈন্য প্রত্যাহার করে নিয়ে আসতে হবে। সো এসব দাবি মানে মানা না পর্যন্ত তো পাকিস্তান, চীন তারা যাই দাবি করুক না কেন, ইরান তাতে ইমপ্রেসড হবে না। কারণ তারা জানে যে যুদ্ধবিরতি একবার হলে তারা যুদ্ধটা শুরু করতে পারবে না আবার, কিন্তু আমেরিকা এবং ইসরায়েল 6 মাস পরে আবার আক্রমণ করতে পারে। কিন্তু এই যুদ্ধবিরতি প্রস্তাবের কি আমেরিকার সহায়তা, আমেরিকার সমর্থন পাওয়া গেছে, বা আমেরিকান কোনো প্রতিক্রিয়া দেখেছেন? না, আমেরিকানরা তো মূলত বলছে যে ইরানকে মানে চুক্তি করো, মানে চুক্তি করো, একটা চুক্তি নাও। কিন্তু আমেরিকানরা যে 15 দফা দাবি দিয়েছে সেটা দিয়ে তো কোনো চুক্তি হবে না, সেটা হচ্ছে আত্মসমর্পণের দলিল ইরানের জন্য। কাজে সেটাতে কোনো কাজ হবে না। কিন্তু আমেরিকা মানে পাকিস্তান মানে যে মধ্যস্থতা করার চেষ্টা করছে, সেখানে তারা জানে যে মানে কোনো পক্ষই তো অপর পক্ষের সব দাবি মানবে না। সো কোন পক্ষ কোন দাবি মানবে সেটার জন্য আলোচনা দরকার। আলোচনা কি যুদ্ধ চলাকালে হবে না যুদ্ধবিরতি করার পর আলোচনা হবে, সেটা একটা বড় জিনিস। আর ইরান তো সরাসরি বলছে যে তারা যুদ্ধ চলাকালে কোনো আলোচনাই করবে না। যতক্ষণ বোমা পড়ছে তার দেশে সে কোনো আলোচনাই করবে না। অর্থাৎ যুদ্ধবিরতি হলে তারপরে আলোচনা করবে, আর যুদ্ধবিরতি হওয়ার জন্য তার কিছু ন্যূনতম দাবি মানতে হবে। কাজে ইরানের অবস্থানটা কিন্তু পরিষ্কার যে তারা কি চায়। এখন আমেরিকা কি চায় সেটা নিয়ে কেউ বুঝে উঠতে পারছে না, যে ট্রাম্প কি মানে চুক্তির জন্য আলোচনা শুরু করতে চায়, মানে কি করতে চায়, এটা কেউ বুঝে উঠতে পারছে না। কতদূর যাবে সে? হুট করে সে বলতে পারে যে আমরা জিতে গেছি, গুড বাই, চলে গেলাম, আর দরকার নেই আমার এখানে থাকার, সেটা সে বলতে পারে। মানে তার ওই বক্তব্যের উপরে তো ভরসা রাখা যাবে না। সে তো আবার 3 দিন পর আবার যুদ্ধ শুরু করতে পারে, 3 মাস পর শুরু করতে পারে, যেটা ইরানের জন্য একটা বড় হুমকি। ইসরায়েলও কিন্তু আস্তে আস্তে যুদ্ধ থামানোর একটা ইঙ্গিত দিচ্ছে। নেতানিয়াহু কালকের এক ভাষণে যেটা বললেন যে ইরান আমাদের প্রতি এখনো হুমকি, কিন্তু আমাদের অস্তিত্ব বিপন্ন করে এরকম হুমকি না। আগে তারা বলতো যে ইরান আমাদের ধ্বংস চায়, ইরান আমাদের জন্য একটা এক্সিস্টেন্সিয়াল থ্রেট, সেই জন্য ইরানকে আমাদের ধ্বংস করতেই হবে, ইসলামিক রিপাবলিককে ধ্বংস করতে হবে। কিন্তু কালকে নেতানিয়াহু বলছে যে হ্যাঁ, তারা এখনো একটা হুমকি, কিন্তু আমাদের অস্তিত্বের জন্য হুমকি না। তার মানে তারা এখন যুদ্ধ থেকে আস্তে আস্তে চাইছে, গুটিয়ে ফেলার একটা কারণ পথ খুঁজছে ক্ষেত্র তৈরি করছে। যে এই দেখো, আমরা ইরান এত বড় হুমকি ছিল, আমরা ইরানকে একেবারে পিটিয়ে পুটিয়ে একেবারে লাশ মানে মিশিয়ে দিয়েছি মাটির সাথে, সে আর অত বড় হুমকি না, তাহলে আমরা যুদ্ধ থামাতেই পারি। কিন্তু কথা হচ্ছে যে ইরান এই যুদ্ধ থামাতে রাজি হবেন কিনা। কারণ ইরান তো মনে করছে যে তার এখন যুদ্ধ থামানোর কোনো প্রয়োজন নেই, কারণ
যে ক্ষতি তার হয়েছে, আমেরিকা সেই ক্ষতি আরো করতে পারে, কিন্তু এই ক্ষতির বিনিময়ে তার কিছু একটা মানে পেতে হবে। এই ক্ষতি নিয়ে তো সে যুদ্ধ বিরতিতে যেতে পারে না। এই ক্ষতি পোষানোর জন্য যে ক্ষতিপূরণ বা অন্যান্য কিছু গ্যারান্টি, সেটা তার আগে দরকার, তারপরে সে যুদ্ধ থামাবে। সো ওইটা না হওয়া পর্যন্ত সে ইরান যুদ্ধ থামাবে না। যুক্তরাষ্ট্রে কি যুদ্ধ বিরোধী বিক্ষোভ আন্দোলন কি বাড়ছে? এখনো মানে এক দফা তো ট্রাম্পের বিরুদ্ধে আন্দোলন মানে বিক্ষোভ হয়ে গেল দুদিন আগে, কিন্তু সেটা ছিল আগে থেকে প্ল্যান করা, এবং ওটা ছিল ট্রাম্পের যে একনায়কতন্ত্র টাইপের যে মনোভাব, সেটার বিরুদ্ধে। এটার নাম ছিল নো কিংস, মানে রাজার বিরুদ্ধে। তারা চায় না যে রাজা ট্রাম্প, নয়, হ্যাঁ রাজা চাই না আমরা। হ্যাঁ। আমরা রাজা চাই না। তো ওইটার সাথে এই যুদ্ধের বিরোধিতা এক মিশে গেছিল, ওর মধ্যে চলে এসেছিল। এবং এদের হিসাব অনুযায়ী প্রায় ৮০ লক্ষ লোক সারা যুক্তরাষ্ট্রে সেদিন বিক্ষোভ করেছিল ট্রাম্পের বিরুদ্ধে। তো এখন শুধুমাত্র এই যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ কিছু কিছু হচ্ছে, ইসরায়েলেও হচ্ছে, কিন্তু বিক্ষোভগুলো এখনো ছোট ছোট। ইউরোপে হচ্ছে, কিন্তু বিক্ষোভগুলো এখনো ব্যাপক আকার ধারণ করছে না। কিন্তু একটা মানে দানা বাঁধছে, আস্তে আস্তে দানা বাঁধছে। এখন ডোনাল্ড ট্রাম্প যে ইউরোপীয় নেতাদের বিরুদ্ধে বিষোদ্গার করে যাচ্ছেন, এর প্রকাশ্যে কি প্রতিক্রিয়া জানিয়েছেন ইউরোপীয় নেতারা? ওরা আসলে ট্রাম্পকে একটু ভয় পায়। তারা তারা চায় না যে যুক্তরাষ্ট্র ইউরোপ থেকে নিজেকে প্রত্যাহার করে নিক মানে সামরিকভাবে, কারণ তারা রাশিয়াকে ভয় পায়, এবং রাশিয়া থেকে ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলো একসাথে হলে সামরিকভাবে আরো অনেক শক্তিশালী খাতা কলমে, কিন্তু তারা রাশিয়াকে ভয় পায়। এবং তারা চায় যে ইউক্রেনের যুদ্ধটা চলতে থাকুক, যাতে রাশিয়া ওইখানে আটকে থাকে এবং রাশিয়া যাতে ওই যুদ্ধে জিততে না পারে। আর যদি আমেরিকা চলে যায়, তাহলে তারা মনে করছে যে তারা একটু এক্সপোজড হয়ে যাবে। তাদের মানে তারা এতদিন আমেরিকার উপর নির্ভর করে এসছে তাদের নিরাপত্তার জন্য। হঠাৎ করে ট্রাম্প তাদেরকে বলছেন যে তোমরা মানে আমি নেটো ছেড়ে দিতে পারি, ইউরোপ থেকে আমি সৈন্য প্রত্যাহার করে নিতে পারি। সেজন্য তারা মনক্ষুণ্ণ হলেও তারা ট্রাম্পের বিরুদ্ধে সরাসরি প্রকাশ্যে কথা বলতে পারছেন না। কিন্তু আমরা জাতিসংঘে একটা জিনিস দেখলাম যে বাহরাইন একটা প্রস্তাব দিয়েছিল জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলে। সেই প্রস্তাব যদি পাশ হতো, তাহলে কিন্তু জাতিসংঘের অনুমোদন সহ একটা আন্তর্জাতিক সামরিক বাহিনী হরমুজ প্রণালী দখল করার জন্য যেতে পারত। বাহরাইনের প্রস্তাবটা এমন ছিল, কিন্তু সেখানে ভিটো দিয়েছে রাশিয়া এবং চীন, সাথে ফ্রান্স। অর্থাৎ ফ্রান্সও এই প্রস্তাবে ভিটো দিয়েছে, যে প্রস্তাব পাশ হলে জাতিসংঘের অধীনে একটা সামরিক বাহিনী যেতে পারত আপনার হরমুজ প্রণালী খোলার জন্য বা দখল করার জন্য, বা যাই হোক, মানে হরমুজ প্রণালী দিয়ে যদি যাতে সবাই নির্বিঘ্নে কোনো বাধা ছাড়াই আসা যাওয়া করতে পারে, সেটার জন্য জাতিসংঘের হস্তক্ষেপের মানে কামনা করে এই প্রস্তাব ছিল। এবং এটা যেহেতু নিরাপত্তা কাউন্সিলে ছিল, সেজন্য এটা একটু বিপজ্জনক ছিল। কিন্তু এটা চীন এবং রাশিয়া যে ভিটো দিবে সেটা বোঝাই যাচ্ছিল, কিন্তু ফ্রান্স এর মধ্যে ভিটো দিবে সেটা একটু অবাক করার মতো ব্যাপার। মানে এটা কিভাবে দেখছেন ফ্রান্সের এই ভিটোতে? তারাও যুদ্ধের বিরোধিতা করছে, তারাও ট্রাম্পের বিরোধিতা করছেন। ফ্রান্স এই যুদ্ধে জড়াতে চাচ্ছে না, এমনকি জাতিসংঘের ছায়াও সে জড়াতে চাচ্ছে না। ফ্রান্স এই যুদ্ধ থেকে নিজেকে দূরে রাখতে চাচ্ছে। তার মানে হচ্ছে যে মানে এগুলা তো ট্রাম্পকে আরো রাগিয়ে তুলবে। কিন্তু ট্রাম্পের করার কিছু নেই, ট্রাম্পের করার কিছু নেই এখন। এটা তো পরোক্ষভাবে ইরানের হাতকে শক্তিশালী করবে। হাতকে শক্তিশালী মানে ইরান তো এখন হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করছে। অর্থাৎ এই নিয়ন্ত্রণটা ইরানের হাত থেকে কেড়ে নেওয়ার জন্য যা করা দরকার সেটা কেউ করতে রাজি না, কারণ ট্রাম্প নিজেই রাজি না, কারণ আমেরিকান নৌবাহিনী ওখানে ঢুকে এই কাজ করতে রাজি না। এখনো ট্রাম্প ওখানে সৈন্য নামিয়ে হরমুজ প্রণালীর যে ইরানি অংশটা সেটা দখল করবে কি না সেটা নিয়ে একটা বিতর্ক চলছে এবং আলোচনা চলছে। সে করেও ফেলতে পারে, কিন্তু ওটা করা যে অনেক বিপজ্জনক, অনেক ঝুঁকিপূর্ণ, সেটাও তিনি জানেন। তিনি চাচ্ছিলেন যে ইউরোপিয়ানরা এসে তাদের নৌবাহিনী দিয়ে এই হরমুজ প্রণালীতে জাহাজগুলোকে নিরাপত্তা যাতে দেয়, তো ইউরোপিয়ানরা এর মধ্যে ঢুকতে চায় না। এখন বাহরাইন চেষ্টা করেছিল যে জাতিসংঘে একটা প্রস্তাব পাশ করে এটাকে বাধ্যতামূলক করা, কিন্তু সেটা
হবে না। কাজেই কেউই চাচ্ছে না যে এই হরমুজ প্রণালীতে হস্তক্ষেপ করতে, এবং যার ফলে হরমুজ প্রণালীতে যে ইরানের যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ রয়ে যাচ্ছে। এবং অনেকেই আশঙ্কা করছেন বা মনে করছেন যে যুদ্ধ যদি এইভাবে শেষ হয়, তাহলে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতেই থেকে যাবে। ট্রাম্প মনে করছেন যে যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী অটোমেটিক্যালি খুলে যাবে, অর্থাৎ যুদ্ধ শেষ এবং যে যার জাহাজ নিয়ে যাতায়াত করতে পারবে। কিন্তু ইরান বলছে যে যুদ্ধ শেষ হলেও ওইখানে তার যে নিয়ন্ত্রণ, অর্থাৎ জাহাজ থেকে যেই টোল আদায় করার যে ব্যবস্থা সে শুরু করেছে, সেই টোল আদায়ের ব্যবস্থা সে ছাড়বে না। সে ওখান থেকে টাকা অর্জন করতে চায়। এই টোল আদায়টা কি প্রকাশ্যেই সরকার ঘোষণা করেছে, না 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 তার পছন্দ মতো, যাদের পছন্দ মতো দেশের জাহাজকে যেতে দিচ্ছে টোলের বিনিময়ে? সব দেশের জাহাজকে তো যেতে দিচ্ছে না। না, কিছু কিছু দেশের জাহাজকে সে যেতে দিচ্ছে, আর কিছু কিছু দেশের জাহাজকে সে একেবারেই যেতে দিচ্ছে না। সেগুলো হচ্ছে যেসব জাহাজ পশ্চিমা দেশগুলোর সাথে সম্পৃক্ত এবং ইসরায়েলের সাথে সম্পৃক্ত। কিন্তু আবার কিন্তু অনেক জাহাজকে সে করছে, বলছে যে $2 মিলিয়ন টোল দিয়ে যেতে হবে, এবং সেরকম টোল বেশ কিছু জাহাজ দিয়েওছে। এবং এই টোলটা কিন্তু সে ডলারে আদায় করছে না, সে আদায় করছে চীনা যে মুদ্রা ইউয়ান, এই ইউয়ানে সে আদায় করছে। কিন্তু বাংলাদেশ সহ যে 6টি দেশের জাহাজ অনুমতি দিল, আর সেখানে বাংলাদেশের জাহাজকেও কি টোল দিতে হবে? বাংলাদেশের জাহাজ কি, কোনো একটা জাহাজ কি এখনো গেছে হরমুজ প্রণালী দিয়ে? একটা বোধহয় গিয়েছে, এরকম খবর পেলাম। না, এইসব খবর আমি একদমই বিশ্বাস করি না। এই দেখেন, সেদিন একটা খবর বের হলো যে ছয়টা জাহাজ যাওয়ার অনুমতি দিয়েছে ইরান, এবং তারপরে ওই খবর বের হওয়ার কয়েক ঘন্টা পরে আরেকটা খবর বের হলো যে ওই 6টা জাহাজের মধ্যে 5টারই কোনো চালান নেই, অর্থাৎ এটা এই জাহাজের কোনো অস্তিত্ব নেই। কাজেই এইসব খবর যে বাংলাদেশকে ছাড় দিয়েছে, বাংলাদেশের একটা জাহাজ চলে গেছে, বা 6টা জাহাজ এখন আসতে পারবে, এইগুলা হচ্ছে সামাজিক মাধ্যমের কিছু একটা খেলা। কিন্তু ভারতীয় জাহাজ এসেছে, এটা ভারতের পক্ষ থেকে। ভারতের ব্যাপারে আরেকটা ঘটনা আছে, যেটা আর আগের ঘটনা। সেটা হচ্ছে ভারতীয় মহাসাগরে 3টা ইরানি জাহাজ জব্দ করেছিল, কারণ ওই 3টে জাহাজ আমেরিকার নিষেধাজ্ঞার ছিল ওই 3টে জাহাজের উপর, এবং আমেরিকানদের কি বলবো ফেভার নেওয়ার জন্য ভারতীয় নৌবাহিনী ওই 3টা জাহাজ, ইরানি জাহাজ জব্দ করে। এইবার যেটা হয়েছে যে ওই 3টে জাহাজ ছেড়ে দিতে হয়েছে ইন্ডিয়াকে। ভারত ওই 3টে জাহাজ ছেড়ে দিয়েছে, ওইটার বিনিময়ে ভারতের 2টা জাহাজ বোধহয় ইরান হরমুজ প্রণালী দিয়ে যেতে দিয়েছে। কাজেই ব্যাপারটা এত সোজা না যে ভারত আমার দোস্ত তাই আমি দিলাম। এখানে লেনদেন আছে, সব ক্ষেত্রেই লেনদেন আছে। এখন বাংলাদেশের ক্ষেত্রে ধরুন, এই যে ইরানি অ্যাম্বাসেডর ঢাকায়, তিনি তো বললেন যে বাংলাদেশের নীতি বা বিবৃতিতে তারা হতাশ, অর্থাৎ এখানে বাংলাদেশের কূটনীতির কোনো সাফল্য নেই, কারণ ইরান বাংলাদেশের কূটনীতিকে হতাশাব্যঞ্জক বলে বর্ণনা করলো। কিন্তু তারপরে যদি ইরান বাংলাদেশের জাহাজকে বিনা টোলে, বিনা চান্দায় যেতে দেয়, তাহলে বলবো যে এটা একটা হিসেবে একটা শুভেচ্ছা, একটা গুডউইল জেস্চার। এটা কূটনীতির কোনো সাফল্য না। না, বাংলাদেশে এরকম কূটনীতির সাফল্য দাবিও করছে না, কারণ বাংলাদেশ ইরান যুদ্ধ ছাড়াও অনেক বিষয়েই কিন্তু এখন বেশ জটিল অবস্থার মুখোমুখি। এটি কিভাবে করবে, আমরা চাই যুদ্ধ শেষ হোক এবং ইরান ন্যায্যভাবেই তারা যে দাবি করেছে সেই দাবি যুক্তরাষ্ট্রের মেনে নেওয়া উচিত, কারণ এই যুদ্ধ ইরানের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। বেসামরিক শিক্ষার্থী সহ বেসামরিক বহু মানুষকে হত্যা করেছে, বেসামরিক স্থাপনা ধ্বংস করে দেওয়া হয়েছে। এর প্রতিকার তো পেতে হবে, পাওয়া উচিত। সাবির মোস্তফা, আপনাকে ধন্যবাদ চর্চাকে সময় দেওয়ার জন্যে। আপনাকে ধন্যবাদ। এতক্ষণ আমরা কথা বলছিলাম বিবিসি বাংলার সাবেক প্রধান ও আন্তর্জাতিক বিশ্লেষক সাবির মোস্তফার সঙ্গে। আপনারা চর্চার সঙ্গে থাকুন, চর্চা দেখুন, চর্চা পড়ুন।